দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। আচ্ছা দেখো, দ্য স্টাডি অফ পোয়েট্রি লেখক হইতেছে ম্যাথিউ আর্নল্ড। তিনি একজন কবি ছিলেন, সমালোচক ছিলেন। তার জন্ম কত সাল? কত সাল? 1822 সালে 24শে ডিসেম্বর, এবং মৃত্যু হইতেছে 15 এপ্রিল 1888 সালে। এই জন্ম মৃত্যু আমাদের লেখক সম্পর্কে কিন্তু আমাদের এইটা একটা তথ্য জানতে হবে। আচ্ছা, তার আরেকটা কথা আছে, সেটা আমাদের একদম মাথার ভিতরে সবসময় রাখতেই হবে কথাটা। সেটা হইতেছে এই দ্য স্টাডি অফ পোয়েট্রিতে রচনা করার সময় তিনি বলেছিলেন, কবিতা কি? কবিতা সবসময় সত্য এবং উচ্চ গাম্ভীর্য বহন করে। কি কি বহন করে? সত্য, উচ্চ সত্য। মানে গাম্ভীর্য। এখানে এখানে আমরা বলতে পারি যে সত্য হইতেছে ট্রুথ। তাহলে ট্রুথ থাকতে গেলে সেখানে কি থাকতে পারে? বিউটি থাকতে পারে? তাকিয়া থাকতে পারে না থাকতে হবে? কোনটা? থাক- থাকতে হবেই। হ্যাঁ, আমরা জানি। যেমন এই যে আমরা দ্য গ্রেসিয়ান আর্নের ভিতরে একটা জন কিটসের বিখ্যাত একটা উক্তি শিখছিলাম, কি? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ ট্রুথ। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল। সত্যের সাথে সবসময় সৌন্দর্য থাকবেই। আর একটা কি থাকতে হবে? হাই সিরিয়াসনেস, উচ্চ গাম্ভীর্য। তার মানে কি? এই সত্যটাকে যেন তুমি অনুভব করতে পারো। অনুভব বলতে কি? একটা স্পর্শ অনুভব, মানে ফিলিংসটা যেন তোমার ভিতরে আসে। এটাই। তাহলে আমরা এটা তো শিখলাম যে একটা কবিতার ভিতরে সত্য, উচ্চ গাম্ভীর্য এগুলো থাকতে হবে। আচ্ছা, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা জেনে নেই। দ্য স্টাডি অফ পোয়েট্রির ব্যাকগ্রাউন্ডে আমাদের কি কি অবশ্যই জানতে হবে। এখন আমাদের এই স্টাডি অফ পোয়েট্রির ভিতরে এখানে আমাদের 4টা পয়েন্ট আমাদের মানে মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে। এটা 4টা লাগবেই। যদি তোমাদের কখনো প্রশ্ন করে, ব্রড প্রশ্ন করে, যেমন গত এবার আসছিল দ্য ফাংশন অফ পোয়েট্রি, তো তোমাদের আসতে পারে ক্রিটিসিজম অফ লাইফ, পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ। এখন এই যে প্রশ্ন আসুক না কেন, এখানে তোমাদের এই 4টার ভিতরে 4টা তোমাদের জানতে হবে, কিন্তু এক একটা উত্তরের ক্ষেত্রে এক একটা কাজে লাগবে। যেমন ক্রিটিসিজম অফ লাইফ, হাই সিরিয়াসনেস, যে কোনো ব্রড প্রশ্নের ক্ষেত্রে লাগবেই। গেল। এখন টাস্টুন মেথড, এটা তোমাদের আলাদা একটা পদ্ধতি। এটাও তোমরা যে কোনো ব্রড প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগাইতে পারো। এখন বাকি থাকলো কোনটা? শার্লাটানিজম। উত্তর কি প্রশ্নটা কি, উচ্চারণটা কি হবে? শার্লাটানিজম। আচ্ছা, এইটা এই 4টার ভিতরে তোমাদের ক্রিটিসিজম অফ লাইফ, হাই সিরিয়াসনেস এবং টাস্টুন মেথড, এই 3টা অবশ্যই যে কোনো ব্রড প্রশ্ন উত্তরের ক্ষেত্রে লাগবেই। এখন শার্টালিজম এটা তোমাদের না হলেও চলে। আচ্ছা যাই হোক, আমাদের জানতে হবে এখন এই 4টা পয়েন্ট। ক্রিটিসিজম অফ লাইফ, যেটা মানুষের গভীর জীবন নিয়ে লেখালেখি করে। হাই সিরিয়াসনেস, ওই যে বললাম, চিন্তাধারাকে কি করতে হবে? একদম গাম্ভীর্যপূর্ণ বা মর্যাদাপূর্ণ ভঙ্গিতে উপস্থাপন করতে হবে। শার্টালিজম হইতেছে কি, যে যেখানে সত্য জ্ঞানটাকে ভান, যেখানে সত্য এবং জ্ঞান এগুলো কি থাকে? ভান, অর্থাৎ প্রতারণামূলক। আর টাস্টুর মেথড হইতেছে কি, কবিতাকে এখন টাস্টুর মেথড যদি বুঝাইতে যাই, দাঁড়ি পাল্লাকে বুঝো? দাঁড়ি পাল্লা মাপার যন্ত্র, ওজন মাপার যন্ত্র। এখন ওই ওজন বলতে শরীর ওজন, শরীরে ওজন না, ওই যে রাস্তায় মেশিন থাকে ওগুলো না। আমরা বলতে পারি বাংলায় দাঁড়ি পাল্লা। দেখছো কখনো বা শুনছো? ভাইয়া হ্যাঁ দেখছি ভাই, তো। শুনছি তো। আচ্ছা, এই অর্থাৎ আমি সহজ ভাষায় বললাম ওজন মাপার যন্ত্র। এখন এই টাস্টুন মেথডটা হইতেছে ঠিক সেরকম যন্ত্র, যে এই টাস্টুন মেথড দিয়ে হইতেছে তখনকার সময়ে কবিতার গুণমান মানে আহ, ওজন মাপা হইতো। এখন ওইটা কি কবিতার বা বই কি দাঁড়িপাল্লায় তুলে না, লেখকরা যে কবিতাগুলো লেখছে তাদের লাইনগুলোকে একদম বিখ্যাত কোনো ব্যক্তি বা লেখকের সাথে তুলনা করত। এই তুলনা পদ্ধতিটিকে বলা হয় টাস্টুন মেথড পদ্ধতি। ঢুকছে মাথায়? জি ভাই। ভাইয়া, ওরা 2-3 জন অ্যাড হতে চাচ্ছে, ওদেরকে একটু ক্লাসে অ্যাড করেন। তাহলে আমরা কি বললাম? টাস্টুন মেথড মানে কি? যে কোনো লেখকের কবিতার লাইনকে প্রাচীন কবিদের সঙ্গে, প্রাচীন কবিদের লেখার যে উক্তি বা কবিতা লাইন, তাদের সঙ্গে তুলনা করে ওজন মাপার পদ্ধতিটিকে বলা হয় কি? টাস্টন মেথড। টাস্টুন মেথড। আচ্ছা গেল। এখন আমরা শুরু করে দিই। দেখো, ম্যাথিউ আর্নল্ড তার প্রবন্ধটি একটি শক্তিশালী বার্তা দিয়ে শুরু করে। তিনি বলেন, ভবিষ্যতে কবিতা
আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি বিশ্বাস করেন যে ধর্ম তার শক্তিটাকে হারিয়ে ফেলছে কিনা বলো, ধর্ম তার শক্তি হারিয়ে ফেলছে এরকম একটা বইয়ের উদাহরণ দিতে পারবা? সেকেন্ড ইয়ারে ক্রিটিসিজম হিস্ট্রি অফ লিটারেচারে পড়াইছিলাম, দ্য অরিজিন অফ নাম কি, দ্য অরিজিন অফ অরিজিন অফ হিস্ট্রি। স্পাইসিস, মনে নাই? যেখানে দেখানো হয়েছে কি যে মানুষ বানর থেকে তৈরি। এটা শুনলে মানুষ আস্তে আস্তে কি হইলো, ধর্ম থেকে ত্যাগ করলো। তো এই জন্য বলতেছে যে মানুষ কিন্তু ম্যাথিউ আর্নল্ড বিশ্বাস করতেছে যে ধর্ম তার শক্তি হারিয়ে ফেলছে, আর বিজ্ঞান কি হইতেছে অত্যন্ত বিস্তার ঘটাচ্ছে, সে কারিগরি হয়ে গেছে। আর ফিলোসফি হইতেছে কি একদম অতিরিক্ত, একদম মূর্তির মতো। এইসব জিনিস মানুষের হৃদয়কে পুরোপুরি তৃপ্ত করতে পারে না। তার মানে এখানে আমরা বলতে পারি যে ধর্ম শক্তি হারিয়ে যাচ্ছে। তাহলে এই দিক থেকে মানুষের হৃদয়কে তৃপ্ত করতে পারে না, বা তৃষ্ণা মেটাতে পারে না, বিজ্ঞানও পারে না, ফিলোসফিও পারে না। তাহলে কি পারে? আর্নল্ড বলে ভবিষ্যতে মানুষ কবিতার দিকে ফিরবে। কবিতা মানুষের জীবনকে বুঝতে সাহায্য করবে। এটা দুঃখ এবং আনন্দে পথপ্রদর্শক হবে। এটি নৈতিক এবং মানসিক শক্তি দিবে। কবিতা মানুষের জীবনে আধ্যাত্মিক ও আবেগীয় শক্তি হয়ে উঠবে। তিনি বিশ্বাস করেন কবিতা কেবল শিল্প নয়, এটি মানুষের বিকাশের একটা গুরুতর উপায়। এটা জীবনকে ব্যাখ্যা করে, এটা মানুষকে সান্ত্বনা দেয়, এটি মানুষকে আরো ভালোভাবে অনুভব করতে, চিন্তা করতে, কাজ করতে সাহায্য করে। আর্নল্ড বলেন কবিতা হইতেছে কি, কবিতার ভবিষ্যৎটা কি সীমাহীন, কোনো বাধা নাই। এইটার মানে কি যে কবিতা বিলীন হবে না, আরো শক্তিশালী হবে। এটা ধর্ম বা দর্শন বা ফিলোসফির মতো অন্যান্য ব্যবস্থাটাকে প্রতিস্থাপন করবে। কবিতা হবে মানুষের গভীর সত্য প্রকাশের একমাত্র শ্রেষ্ঠ উপায়। আর্নল্ড বিশ্বাস করতেন কবিতা কেবল শিল্প নয়, কারণ আমরা জানি যে কবিতা শিল্প কিভাবে হয়। কবিতা কি শিল্প হয়? আরে এই শিল্প বলতে ওই শিল্প কারখানা না কিন্তু। কবিতা কি কখনো শিল্প হয়? এই অট্টো গ্রেসিয়ান কলসির ভিতরে নকশাটা, ওই একটা দিয়ে যে পুরো কবিতা আলোচনা করছে, এটাকে শিল্প হতে পারে না? হ্যাঁ পারে। তাহলে এটাই বলতেছে যে আর্নল্ড বিশ্বাস করতেন যে কবিতা কেবল শিল্প নয়, এটা মানুষের জীবনকে পথ দেখানোর একটা উপায়। এই ম্যাথিউ আর্নল্ড ক্রিটিসিজম অফ লাইফ নামক একটা বিখ্যাত ধারণা দেয়। তাহলে ক্রিটিসিজম অফ লাইফ মানে কি? কবিতা হইতেছে মানুষের জীবনের সমালোচনা। জীবন। এই মত অনুযায়ী কবিতায় অবশ্যই জীবনের বাস্তবতা তুলে ধরতে হবে। অর্থাৎ কবিতা যদি ক্রিটিসিজম অফ লাইফ হয়, তাহলে সেখানে জীবনের বাস্তবতা কি করতে হবে, তুলে ধরতে হবে। এটা মানুষের মানব প্রকৃতি এবং অভিজ্ঞতাকে বোঝাতে সাহায্য করবে। আর কবিতার ভিতরে কি কি প্রকাশ করতে হবে? প্রেম, দুঃখ, মৃত্যু, সত্য, এগুলো সম্পর্কে প্রকাশ করতে হবে, চিন্তা প্রকাশ করতে হবে। আর ক্রিটিসিজম অফ লাইফ মানে কি? কবিতা শিক্ষা দেবে, পথ প্রদর্শন করবে। এতে জীবনের নৈতিক বা আধ্যাত্মিক সত্য প্রতিফলিত হতে হবে। কেবল সুন্দর বা কল্পনা প্রবণ হওয়া যথেষ্ট নয়। অর্থাৎ এই কবিতা ক্রিটিসিজম অফ লাইফের ভিতরে তুমি কল্পনা দেখতেছ যে এই যে একটা ক্যারেক্টার নিয়ে লেখা, এটা না। এই ক্যারেক্টার নিয়ে কবি বা লেখক যে লেখছে সেটা যেন বাস্তব জীবনে মানুষের সাথে মিলে যায়, এটাই তোমাকে ভাবতে হবে। তাহলে কি করবে? একটা ভালো কবিতা মানুষের হৃদয় এবং মস্তিষ্ককে স্পর্শ করতে পারবে, যার ফলে মানুষকে ভালোভাবে বাঁচতে এবং গভীর সত্য বুঝতেও সাহায্য করবে। ম্যাথিউ আর্নল্ড এই পরবর্তীতে গিয়া এই শার্টালিয়ানিজম এই শব্দটা ব্যবহার করে, যে কারণ ভুয়া, বিভ্রান্তিকর বা অসৎ বা খারাপ কিছু বোঝাতেই এই কথাটা বলে। আর শাটালান হলো হইতেছে একজন ব্যক্তি যে জানার ভান করে, অর্থাৎ যে কোনো কিছু জানার ভান করে কিন্তু আসলে সে জানে না। প্রবন্ধের ভিতরে দ্য স্টাডি অফ পোয়েট্রি এই প্রবন্ধে আর্নল্ড বলে জ্ঞানের অন্যান্য শাখা কি করেছে, জ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো আছে এই শাখাগুলোকে এই শার্টালান কি করছে, কোনো ব্যক্তিকে প্রতারণায় বা প্রতারকে পরিণত করছে। তার মানে হইতেছে তুমি কোনো তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি জানোই না, কিন্তু মনে হইতেছে তুমি সব জানো। এরকম আছে না? তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি উত্তর দিতে পারবে না, তুমি জানো না ওই সম্পর্কে, কিন্তু তুমি তালবাহানা বুঝাইতেছো। তার মানে কি? আমি বুঝতেছি তুমি অনেক কিছু জানো। এটি হইতেছে শার্টালিজম। মাথা ঢুকছে? তো তিনি ধর্মতত্ত্ব, দর্শন এবং রাজনীতির কথা উল্লেখ করেন। আর্নল্ড বলে ধর্ম দুর্বল এবং সন্দেহজনক হয়ে পড়ছে, আর ফিলোসফি শুষ্ক, অসম্পূর্ণ। রাজনীতি প্রায় সত্যের পরিবর্তে ক্ষমতার সঙ্গে জড়িত। এইসব ক্ষেত্র আর মানুষের আত্মাকে তৃপ্ত করতে পারে না। শাটালান বলেন কারণ তারা মানুষের পথ প্রদর্শনের জন্য ভান করে,
কিন্তু গভীর নৈতিক বা মানসিক সত্য দিতে ব্যর্থ। তিনি বলেন কেবল কবিতায় একটা প্রতারণা থেকে মুক্ত করে থাকতে পারে। তো কবিতায় কি এই শার্টালিজম থেকে একমাত্র মুক্তি থাকার উপায়। কারণ কবিতা কি নিয়ে কথা বলে? সত্যতা, সত্য, অনুভূতি, সৌন্দর্য, এগুলো নিয়ে কথা বলে। এটা মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত। এটা কখনো মিথ্যা প্রকাশ করে না। তাই আর্নল্ড বিশ্বাস করে কবিতায় জীবনের বিশ্বস্ত পথ প্রদর্শন। তাহলে আমরা কি ক্রিটিসিজম পাইলাম? হ্যাঁ শার্টালিজম পাইছি। হ্যাঁ এখন চলো হাই সিরিয়াসনেসটা কিভাবে পাওয়া যায়। এখন এই কবিতার ক্ষেত্রে আরো বলতেছে যে এই হাই সিরিয়াসনেস হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ। তিনি এটা ব্যবহার করে শ্রেষ্ঠ কবিতার নৈতিক গভীরতা বা মহৎ ভঙ্গি বুঝাতে। আর্নল্টের মতে সত্যিকারের কবিতায় অবশ্যই জীবন, মৃত্যু, প্রেম, কর্তব্য, সততা এগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকতেই হবে। হাই সিরিয়াসনেস মানে এই নয় যে কবিতায় কি থাকতে হবে, দুঃখজনক থাকতে হবে, একঘেয়েমি থাকতে হবে, এরকম না, সব কিছু থাকতে হবে। অর্থাৎ কবিকে কবিকে বিশেষ বিষয়টাকে নিয়ে মর্যাদা, সম্মান এবং গভীরতার সঙ্গে উপস্থাপন করতে হবে। তার মানে কি কবিতাটার ভিতরে অবশ্যই সকল উপাদান বা সকল যে বিষয় মূল মূল থিম এগুলো সব খুঁটিনাটি সবগুলি থাকতে হবে। অর্থাৎ সেটাকে ওই লেখাটাকে কবিকে কি করতে হবে, বিশেষ মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, বা গভীরতা সেটার ভিতরে যেন কবির ধ্যান, চিন্তা ভাবনা সবকিছু থাকে। কবিকে এমন গুরুতর চিন্তা প্রকাশ করতে হবে যা মানুষকে জীবন এবং মানব প্রকৃতি সম্পর্কে বুঝতে সাহায্য করে। কারণ কবি যদি নিজের মেধাটা বা নিজের জ্ঞানটাকে সাধারণ মানুষের হয়ে না প্রকাশ করে, তাহলে সেই কবিতাটা কি কবিরা পাঠকরা বুঝতে পারবে? না জি না। অর্থাৎ কবি যখন একটা কবিতা লেখে তখন কবিকেও কিন্তু ওই সাধারণ মানুষের মতো হয়েই কবিতা লিখতে হয়, তার চিন্তা ভাবনাটা ওই রকম হতে হয়। আর্নল্ড বলে কেবল শ্রেষ্ঠ কবিরাই হাই সিরিয়াসনেস প্রদর্শন করে। শ্রেষ্ঠ বলতে কি, যারা প্রাচীন যুগে যারা কবি ছিল এই হাই সিরিয়াসনেস ওই কবিরাই প্রকাশ করতে পারে। তাদের ভিতরে তিনি কিছু লেখকদের নাম খুঁজে পান, যেমন হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। প্রায় কয়জন পাইছে এখানে? 4 জন। 4 জন। নামগুলো মুখস্থ রাখবা। হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। হয়েছে? তারা কবিতা লেখার সময় সেখানে সার্বজনীন বিষয়গুলো নিয়ে লিখতে পারত। তাদের কবিতার ভিতরে সত্য, সৌন্দর্য, মহৎ অনুভূতি, অর্থাৎ ওই যে যেগুলো বললাম হাই সিরিয়াসনেস, তারপরে কি বিউটি, ট্রুথ, এগুলো কি থাকতো তার কবিতার ভিতরে থাকতো। আর্নল্ড বলে হাই সিরিয়াসনেস ছাড়া কবিতা আনন্দদায়ক হতে পারে কিন্তু মহান হতে পারে না। তার মানে কি মহৎ কবিতা হতে গেলে কি হতে হবে, কবিতার ভিতরে হাই হাই সিরিয়াসনেস সিরিয়াসনেস থাকতেই থাকতে হবে। হবে। আচ্ছা, আর যদি এই হাই সিরিয়াসনেস বা বিউটি, ট্রুথ এগুলো থাকে, তাহলে আমরা কি করতে পারবো, ওই যে দাড়িপাল্লা দিয়ে মাপতে পারবো। দাড়িপাল্লা দিয়ে কি করতে পারবো, টাস্টুন মেথড দ্বারা ওজন করতে পারবো। আর টাস্টুন মেথড দ্বারা ওজন করলে আমরা কি করতে পারবো, যে না এই আধুনিক বা মডার্ন যুগের যারা লেখক আছে তাদের কবিতাটা আমরা বলতে পারবো সে প্রাচীন যুগের কারা যেন এখানে আছে নাম, হোমার, দান্তে, শেক্সপিয়ার, তাদের সঙ্গে মিল্টন। যদি এক বর্তমানে আধুনিক এই যুগের লেখকদের কবিতার লাইনে যদি ওজন করি টাস্টন মেথড দ্বারা যদি মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে আধুনিক যুগের লেখকদের ভিতরে কি আছে, তাদের কবিতাগুলো মহান। তাহলে কবিতা মহান হতে গেলে কি কি লাগবে, কবিতা মহান হতে গেলে কি কি লাগবে, হাই সিরিয়াসনেস লাগবে। আর ট্রুথ, বিউটি, ক্রিটিসিজম অফ লাইফ, এগুলো সকল উপাদানই লাগবে। আচ্ছা, আর্নল্ড মহান কবিতার জন্য 3টা গুরুত্বপূর্ণ বিষয় লিখছে। আবার বলতেছে যে একটা কবিতা মহান হতে গেলে, মহৎ হতে গেলে আরো 3টা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মানতে হবে। 3টা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে 2টা অ্যাভয়েড করতে হবে, একটাকে তোমাকে মানতেই হবে। কয়টা তাহলে আমরা পাইলাম বিষয়? বিষয় কয়টা? সরি, না ভুল বলছি, বিষয় 3টাই মানতে হবে, এটা আমার ভুল হয়েছে। বিষয় কয়টা? 3টা। 3টা। আচ্ছা, একটা হইতেছে হাই সিরিয়াসনেস, যেটা আমরা উপরে পড়ে আসলাম। তার মানে কি হাই সিরিয়াসনেস মানে কি, যে কবিকে কি করতে হবে, গভীরতা, গভীরভাবে চিন্তা ভাবনা এবং মর্যাদার সঙ্গে কবিতার বিষয়টা উপস্থাপন করতে হবে। কবিকে মহৎ এবং সর্বজনীন বিষয়ের উপর কি করতে হবে, মনোযোগ দিতে হবে। তার মানে হাই সিরিয়াসনেস সেই কবিতার মধ্যে দেখা যায় যেগুলো কি নিয়ে কাজ করে, যে কবিতা সত্য, নৈতিকতা, গভীর আবেগ, চিন্তা ভাবনা নিয়ে কাজ করে,
সেগুলো হইতেছে হাই সিরিয়াসনেস কবিতা। আর ২ নম্বরটা হইতেছে কি পয়েটিক ট্রুথ এবং কি পয়েটিক বিউটি। তাহলে কবিতা কি হতে হবে? কবিতায় নৈতিকভাবে বা আবেগীয়ভাবে চিন্তা ভাবনার দিক থেকে সত্য হতে হবে। আর সৌন্দর্য মানে কি? কবিতার যে অলংকারগুলো, ভাষা, ছন্দ, গঠন এগুলো কি করতে হবে? সুন্দর হতে হবে। আর এই ২ টা গুণ যদি একসঙ্গে কাজ করে তাহলে কবিতা কি হবে? শক্তিশালী হবে। ৩ নম্বরটা কি? গ্র্যান্ড স্টাইল। গ্র্যান্ড স্টাইল কোনটা? প্রকাশভঙ্গি। অর্থাৎ গ্র্যান্ড স্টাইল হইতেছে কবিতার ভিতরে কবিদের যে চিন্তা ভাবনা, মহৎ চিন্তা শক্তিশালী, তারপরে তাদের ভাষা, কারণ হইতেছে যে তারা যদি কঠিন ভাষা ব্যবহার করে আমরা পাঠক হিসেবে তো বুঝতে পারবো না। এই জন্য কি তাদের ভিতরে তারা যে কবিতার ক্ষেত্রে শব্দগুলো ব্যবহার করে সেই শব্দগুলো কি একদম সাধারণ মানুষের ভাষা শব্দ, এবং ছন্দগুলো কি একদম সুরেলা। এগুলো হইতেছে কি গ্র্যান্ড স্টাইল। অর্থাৎ গ্র্যান্ড স্টাইল কবিতাকে সমৃদ্ধ, গম্ভীর এবং স্থায়ী শোনায়। আর এই ৩টা গুণ আর্নল্টের মতে হইতেছে কি ভালো কবিতার বৈশিষ্ট্য। তাহলে ভালো কবিতার বৈশিষ্ট্যগুলোর নাম বলো। একটা হচ্ছে হাই সিরিয়াসনেস, সেকেন্ড হচ্ছে পয়েটিক ট্রুথ ও পয়েটিক বিউটি, থার্ড হচ্ছে গ্র্যান্ড স্টাইল। তাহলে যখন পড়বা পয়েন্ট আকারে সুন্দর করে লিখবা, খাতার ভিতরে নোট করবা। গেল। আর্নল্ড বিশ্বাস করতো যে জীবনে কবিতার বড় ভূমিকা আছে, কারণ তার সময় ধর্ম তার শক্তি হারাচ্ছিল, বিজ্ঞান অতিরিক্ত মানে উন্নতির দিকে যাচ্ছিল, ফিলোসফি আস্তে আস্তে কি হইতেছিল শীতল হয়ে যাচ্ছিল। আর্নল্ড মনে করতেন কবিতা এইসবে স্থান নিতে পারে, কারণ এগুলো যদি আস্তে আস্তে হারিয়ে যায় তাহলে তো মানুষকে আনন্দ দিতে হবে, মানুষের সান্ত্বনা দিতে হবে। তাহলে এগুলো হারিয়ে গেলে তাহলে একমাত্র উপায় কি? কবিতা। কারণ কবিতা মানুষকে পথ দেখাইতে পারবে, সান্ত্বনা দিতে পারবে, মানুষের জীবন গঠনে সাহায্য করতে পারবে। কবিতা দুঃখের সময় শক্তি দেয়, অন্ধকারে কি করে আশা যোগায়। এটা মানুষ আর এইটা মানুষকে কি করে তাদের আবেগ বুঝতে সাহায্য করে। এটা দৈনন্দিন জীবনের সৌন্দর্য বা গভীরতা আনে। কবিতা নৈতিক মূল্যবোধ শেখায়, মহৎ চিন্তাধারায় অনুপ্রাণিত করে। আর আর্নল্ডের কাছে কবিতা মানেই যে আনন্দের জন্য তা না, বরং এটা কি আধ্যাত্মিক বা মানসিক পথ প্রদর্শন। এখন এইটা হইতেছে কি কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলো প্রথম ধাপে। এখন আবার দ্য স্টাডি অফ পোয়েট্রির দ্বিতীয় ধাপে এসে বলতেছে আর্নল্ড কি করছে এখানে ইংরেজ কবিদের সমালোচনা করছে। কাদেরকে? ইংরেজ কবি। এখন ইংরেজ কবির সমালোচনা এরকম যে সমালোচনা বলতে হইতেছে প্রশংসা করছে, যেমন হোমার, দান্তে, শেক্সপিয়ার এবং মিল্টন। এদের যে ক্লাসিক কবিতাগুলো আছে এদেরকে নিয়ে তিনি অনেক প্রশংসা করছে। তাহলে এই কবিরা কি করছে? তাদের কবিতার ভিতরে সকল গুণাবলী দেখাইছে। তাহলে আমরা যদি একটা ভালো কবিতা নির্বাচন করতে যাই বা মহৎ করতে চাই, আমাদের ওই যে উপরে শিখলাম কয়টা পয়েন্ট লাগবে? মানে 3টা। কি কি? হাই সিরিয়াসনেস, হাই গ্র্যান্ড স্টাইল, সিরিয়াসনেস, পয়েটিক ট্রুথ এন্ড গ্র্যান্ড স্টাইল। হ্যাঁ এইটাই। তো আর্নল্ড জিওফ্রে চসার সম্পর্কে একটা মিশ্র মতামত দিছে। যেমন এইবার গত বছর আসছিল জিওফ্রে চসার নিয়ে একটা ব্রড প্রশ্ন আসছিল এইবার। অনেকে তো একদম ধান্দা লেগে গেছে যে জিওফ্রে চসারের নাম আছে, কিন্তু তাকে নিয়ে যে একটা বড় প্রশ্ন এবার আসছে ক্রিটিসিজমে ধারণার বাইরে। কেউ বুঝতে পারে না যে এই চসার কোন চসা। যাই হোক, তো ম্যাথিউ আর্নল্ড চসারের সম্পর্কে একটা মিশ্র মতামত দিছে। তিনি চসারের স্বাভাবিক গল্প বলার ক্ষমতা এবং সুরেলা ভাষার প্রশংসা করছে। তিনি এমনকি তার লেখার ধরনকে পরবর্তী মহান কবিদের সঙ্গে তুলনাও করছে। কিন্তু চসারের মধ্যে হাই সিরিয়াসনেস নেই। তার হাই সিরিয়াসনেস না থাকলে তাহলে সেটা কি মহান কবি, মহান কবিতা? বলো। হ্যাঁ তাকিয়া আর্নল্ড বলছে যে তার কবিতার লেখার ধরন, তার লেখার কবিতার যে স্টাইলগুলো, এই স্টাইলগুলো মহান কবিদের প্রাচীন কবিদের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, এটা মানলাম। তাহলে আমরা ওই হিসেবে বলতে পারি যে সে মহান কবি। কিন্তু তার কবিতার ভিতরে এই হাই সিরিয়াসটা নাই। তাহলে সে কি মহান কবি বা তার কবিতাগুলো খুব মহৎ? কি পড়াইলাম এতক্ষণ? একটা মহৎ কবিতা হইতে গেলে কি কি লাগে? আরো সে ফারজানা, প্রিয়া। ভাইয়া যদি না থাকে তাহলে মত হবে না কবিতাটা। আমি তো ওইটাই জিজ্ঞাসি, বলো না কেন? ক্রিটিসিজম না বুঝলে না না জিজ্ঞাসা করি যদি
আর যদি না জানতে চাও তাহলে তো পারবা না। আমরা আমাদের মাথার ভিতরে ঢুকাই রাখতে হবে যে মহৎ কবিতা হইতে গেলে ক্রিটিসিজম অফ লাইফ, পোয়েটিক ট্রুথ, হাই সিরিয়াসনেস, গ্র্যান্ড স্টাইল, এগুলো আমাদের থাকতে থাকতে হবে। হবে, যেমন একটা মিসিং গেলে আমরা তো হবে না। আমি কিন্তু প্রথম দিকে বলে আসছিলাম যে একটা কবিতার ভিতরে হাই সিরিয়াসনেস, পোয়েটিক ট্রুথ, ক্রিটিসিজম অফ লাইফ এগুলো মাস্ট থাকতেই হবে। হাই সিরিয়াসনেস না থাকলে কবিতাই হবে না। ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা বাদ দিলাম, কবিতার ভিতরে ট্রুথ থাকতেই হবে, বিউটি থাকতে হবে। এগুলো না থাকলে কবিতা মহৎ হবে না। তাহলে এগুলো, তাহলে চষারের ভিতর না থাকলে চষারের বিদে নাই বিদেশে কি মহান কবি বৃহৎ নয় হতে বা পারেনি, মহৎ নয়। এর জন্য আর্নল্ড তাকে কি বলছে? ক্লাসিক কবি বলছে। ক্লাসিক কবি বলেননি। আর্নল্ড জার্ডন এবং পুপ সম্পর্কে সমালোচনা মন্তব্য করছেন। তিনি বলেন তাদের রচনা চতুর, চালাকির, কিন্তু তাদের রচনাগুলো কি অনেকটাই গদ্যের মতো। তারা বুদ্ধি, ভারসাম্য ব্যবহার করছে, কিন্তু গভীরতা বা আবেগ ব্যবহার করেনি। তাদের কবিতায় মহৎ চিন্তা বা নৈতিক প্রভাব বিকশিত হয় না। আর্নল্ড তাদের গদ্যশৈলী ক্ষমতা স্বীকার করেন, তারা মহান কবি নন বলেও মনে করেন। তার মানে কি জার্ডন এবং পোপ তারাও কি নন? মহান কবি নন। তাহলে আমরা কি পাইলাম? চষার, জার্ডন, পোপ তারা কি নন? মহান কবি নন। আর্নল্ড রোমান্টিক কবিদের নিয়ে আলোচনা করে তিনি ওয়ার্ডসওয়ার্থের শক্তিশালী চিন্তা বা আবেগীয় সত্য প্রশংসা করেন, কিন্তু তাকেও তিনি আধুনিক ক্লাসিক কবি বলেন। কিন্তু তিনি শেলির দ্বারা প্রভাবিত হননি, কারণ শেলিও তো রোমান্টিক কবি। শেলির অতিরিক্ত সুরেলা বা আবেগপ্রবণ, তার মধ্যে নিয়ন্ত্রণ ও গাম্ভীর্য কম। আর্নল্ড এমন কবিদের বেশি পছন্দ করতেন যারা আবেগ ও চিন্তার মধ্যে ভারসাম্য বজায় রাখত। এটা অনেক বড়, এই পর্যন্ত রাখবো? হ্যাঁ ভাই, একদিন এত চাপ দিয়ে লাভ নেই। এটা ক্রিটিসিজম, অনেক বড় ক্রিটিসিজম। তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম। দ্বিতীয় ধাপ, সে কি করছে? সমালোচনা করছে। কি করছে? সমালোচনা। আচ্ছা, আমার এটা মাথায় রাখো। ভাই একটু পিডিএফটা দিয়েন।